গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? পিএস ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। একদিন ছাড়া ছাড়াই তোমাদের সাথে ভিডিও দিচ্ছি, তার কারণ ডেলি দিতে পারছি না। ডেলি ভিডিও করারও সময় হচ্ছে না, আর এডিটিং করাটা তো সবথেকে মেন ব্যাপার। তো যেই কারণের জন্য একদম সময় হয়ে উঠছে না। আর সময়ের থেকে বড় কথা কী বলো তো, শরীরটা সাথ দিচ্ছে না। এই তো দেখো, সকাল সকাল উঠে একদম খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ রাত্রেবেলা তো একটু কম খাচ্ছি আর খেতে ইচ্ছা করছে না, জানো তো। রোজ রাত্রেবেলা খাওয়ার সময়টাতেই না একটু প্রবলেম হচ্ছে, যেই কারণে খেতে ভীষণ ভয় পাচ্ছি। সকালবেলা তোমাদের দাদাভাই এনে দিয়েছে পরোটার তরকারি, যেটা আমি আর মাম্মাম এখন ঘরে বসে খাচ্ছি। আর তোমাদের দাদাভাই দোকান থেকেই খেয়ে এসছে, আর আমাকে কিছু করতে দেয়নি আজকের, বলল যে কিচ্ছু করতে হবে না, আমি খাবার নিয়ে যাচ্ছি। সাথে বাজারও করে এনেছে। আজকে যেহেতু সানডে, সেই কারণের জন্য একদম চিকেন টিকেন নিয়ে চলে এসছে। আর এদিকে মাম্মামের একটু শরীরটা খারাপ, তো সেই কারণে বললাম খাওয়া দাওয়া করে মাথায় ভালো করে তেল দিয়ে একদম ঠান্ডা জলে সুন্দরভাবে স্নান কর, শরীরটা দেখবি ফ্রেশ লাগবে। আর যেই তরকারিটা আজকে এনেছে তার মধ্যে সয়াবিন ছিল। সয়াবিনটা না আমি খুব একটা পছন্দ করি না, এই কারণে আমার খুব একটা ভালো লাগেনি তরকারিটা আজকে। তোমাদের দাদাভাই তাই পাশ থেকে বলছিল যে সয়াবিন খাওয়া এখন খুব ভালো, তুমি কিন্তু খাও। আর এইবারে ডাক্তার দেখাতে গিয়ে আমার ওয়েটটা একটু কমই হয়েছিল, সেই কারণের জন্য মা বাবা তোমাদের দাদাভাই সব এক টানা পিছনে পড়ে রয়েছে, খাওয়া দাওয়াটা একটু ঠিক কর। আর কি বলো তো, এই লাস্ট মান্থে এসে না মানে কিচ্ছুই খেতে পারছি না, তা ওজনটা ঠিক থাকবে কি করে বলো। মানে কিছু মুখে খেতেই ইচ্ছা করছে না, যেইটুকুনি খাচ্ছি একদম প্রথম মাসের মতন, সেইটুকুনিও মানে বমি হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপরে একটা অস্থির ভাব হচ্ছে। তো যাই হোক, ওখানে পরোটাটা খাওয়ার পর আমি সেদ্ধ ডিম বসিয়েছিলাম, সেটাকেই নামালাম, নামিয়ে আমি আর মাম্মাম খেলাম। তোমাদের দাদাভাই এখন নেই বলে ওকে আর দিলাম না, আমি আর মাম্মাম খেয়ে এদিকে চলে আসলাম রান্নাঘরের কাজ করার জন্য। কি বলো তো, ইচ্ছা করে এই সময়টাতে না ঘর দুয়ার সব সময় টিপটপ করে রাখি, কিন্তু কি বলো তো, ওই যে শরীরে সেই স্বাদটা দেয় না যে না করি। জোর করে যেরকম আগে করতাম একদম টানা কাজ, এখন তো আর সেটা পারি না। এখন 2 মিনিটও দাঁড়িয়ে একভাবে কাজ করতে পারি না, পা দুটো মানে একদম ছিঁড়ে যায়, এরকম যন্ত্রণা হয়। তো যাই হোক, এখানে চালটা ধুয়ে নিলাম, চালটা ধুয়ে নিয়ে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি। ভাত বসিয়ে দিয়ে তোমরা দেখতেই পাবে আজকে ঘরের কিন্তু টুকটাক অনেকই কাজ করব। কারণ প্রায় 1 মাস ধরে আমি বাপের বাড়িতে ছিলাম, 1 থেকে 1.5 মাস ধরে। ততদিনে তোমাদের দাদাভাই ঘরের যা অবস্থা করেছিল না, মানে দেখার উপায় ছিল না। একটু ঝুলও হয়েছিল, সেই কারণে ওই ঝাঁটাটা দিয়ে একটু ঝুলগুলোও ঝেড়ে নিলাম। আর চাদর, তারপরে বিছানায় যে আমার বালাপোষটা পাতা ছিল ওগুলোকেও তুললাম। কারণ কি বলো তো, হঠাৎ করে দেখছি ছোট ছোট লাল লাল পিঁপড়ে হয়েছে। আমি আবার ভাবলাম হয়তো কিছু খাওয়া দাওয়া করেছিল এখানে নাকি, সেই খাবার দাওয়ার কোনাকাঞ্চিতে পড়েছিল বলে কি এত পিঁপড়ে হচ্ছে। তারপরে দেখলাম না, তারপরে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে দেয়াল বেয়ে পিঁপড়াগুলো হচ্ছে। আর যেহেতু আমার খাটটা পুরো একদম দেয়ালের সাথে সাঁটানো, তো ওরা নেবে একদম খাটের উপর থেকেই যাতায়াত করছে। যখন আমরা শুচ্ছি তখন গায়ে ওরকমভাবে কামড়াচ্ছে। তো সেই কারণে একদম ওই ঝুলটুলগুলোও ঝেড়ে নিলাম, ওয়ালটাও একটু হালকা হাতে পুছে নিলাম ওই কলিন দিয়ে, আর খাটটাকেও একটু পুছে নিলাম, কারণ এই যে ধুলোবালিগুলো ঝাড়লাম তো, যেই কারণের জন্য একটু খাটটাকেও ঝেড়ে নিলাম। আর এখানের বোর্ডটার এখানটা কিছু পিঁপড়ে হয়েছিল, তো সেইগুলো একটুখানি মুছে নিলাম, কারণ একটু ধুলোও হয়েছিল। ইচ্ছা করে সব সময় বললাম না টিপটপ করে রাখতে, কিন্তু এই যে দেখো এইটুকুনি কাজ করেই আমি মানে হাঁপিয়ে যাব একটু বাদেই, আমার আর শরীর ভালো লাগবে না। একটু গিয়ে বারান্দায় আমি আবার শুয়েও পড়েছিলাম। তারপরে এই তো ফেলে রাখলে তো কাজ হবে না, আর মাম্মামেরও শরীরটা ভালো না যে ও আমার হাতে হাতে করবে। আর ওকে কতই বা বলবো বলো, ওরও বা বয়সটা কত যে ও আমার সাথেই সংসারের কাজ করবে। তবুও তো ও অনেক কাজ করে দেয়, আমার অনেক হেল্প করে দেয়, অনেক কিছু আমাকে করতেই লাগে না। তো যাই হোক, সেই চাদরটাই আবার পাতলাম, কারণ কি বলতো, এই সবেমাত্র 2 দিন হলো মাম্মাম এই চাদরটা পেতেছে। এখন ভাবলাম থাক, এখন আর পাতবো না, খুব একটা তো নোংরা হয়নি, আর 2 দিন থাকুক 3টে দিন থাকুক, তারপরে একদম কেচে দেবো। আর এই তো টান টান করে চাদরটাকে পেতে নিলাম। পেতে নেওয়ার পর সমস্ত বোতল খালি হয়েছিল, মানে খাটের আনাচে কানাচে সব বোতল জোগাড় হয়েছিল জানো তো, ওইগুলোকেই সব বার করলাম বোতল ঠোতলগুলো। তারপরে এই যে যেহেতু এইখানের খাটটা ঝাড়লাম, একটু ধুলো ঠুলোগুলো এদিক ওদিক উড়ে গেছে, তো সেই কারণে ভাবলাম যেহেতু আলমারিটা আমার পুরো সাদা, তো কেমন একটা না কালচে কালচে একটা দাগ হয়ে গেছে না মুছতে মুছতে। তো সেই কারণে এই যে দেখো, এখন আমি এই যে
কলিনটা দিয়ে ভালো করে ডলে ডলে ওই কালচে কালচে দাগগুলোকে তুলে দিলাম। আর আলমারিটা কেনার সময় উনি বলেছিল হয় কেরোসিন তেল নয় কলিন, এছাড়া আর কিচ্ছু দেবে না, কারণ নয়তো ফুলে যাবে কিন্তু। তো সেই কথা মনে রেখেই আপাতত এখন কেরোসিন তেলটা ছিল না বলে লাইজল দিয়ে পুছে নিলাম। আর লাইজল দিয়ে দেখবে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়। যেখানে যেখানে কালো দাগ হয়েছিল সেগুলোতে একটু বেশি করে লাইজলটা দিয়েছি। আর লাইজল বলছি, কলিনটা দিয়েছি। কলিনটা দেওয়ার পরে দেখলাম বেশ সুন্দরভাবে দাগগুলো কিন্তু উঠে গেল। তো যাই হোক, খুব একটা তাড়াহুড়ো করে তো পারছি না, আস্তে আস্তে যতটা পারছি সম্ভব হচ্ছে ততটুকুই করছি। এইরকম একটু একটু করে ঘরদুয়ার আমাকে এখন গুছিয়ে রাখতে হবে, কারণ বেবি হয়ে যাওয়ার পর তখন তো আরোই কোনো কাজে হাত দিতে পারবো না, কারণ ওকে ঘরে রেখেই নোংরা পোংরা কাজ তো আর আমি ওর সামনে করতে পারবো না। যেই কারণে আমি চেষ্টা করছি যে এই সময়টাতে আস্তে আস্তে পুরো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো ওইদিকে দেখো মাম্মাম স্নান করে নিয়েছে, স্নান করে নিয়ে বলছে মা আমি তাহলে একটু শোকেসটা গুছিয়ে নিই, মানে ড্রেসিং টেবিলটা। আমি বললাম হ্যাঁ বাবু, তুই তাহলে ওই কাজটা একটু কর, যেগুলো বাড়তি জিনিস সেগুলো সব ফেলে দে, আর যেগুলো লাগবে সেগুলোই রাখ, কারণ বেবি হওয়ার পর ওই জায়গাটা শুধুমাত্র ওর জন্যই থাকবে, পাউডার ক্রিম এইসব জিনিস দিয়ে। তো আগে থেকেই আমি সাইড করে রাখছি, আর তো বেশি দিন নেই হাতে, গোনাগুনতি দিন হয়তো কয়েকটা পড়ে রয়েছে। তো কখন কি হয়, হুট করে ছুটতে লাগে, তখন এসেও আমি পারবো না এইসব গোছগাছ করতে। তো যাই হোক, আস্তে ধীরে মাম্মা আর আমি এইগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম আগে থেকে সমস্ত কিছু। আর বোতলগুলো তোমাদের দাদাভাই জল খেত আর ফ্রিজে আবার জল ভরে রেখে দিত, একটু মাজা ধোয়া করতো না বলে না, একটা কেমন তেলচিটে একটা ভাব হয়ে গেছিলো। তো আজকের বোতলগুলোকে ভালো করে সাবান সার্ফ দিয়ে মেজে নিলাম। মেজে নিয়ে এই যে ভালো করে ধুয়ে এখন রেখে দেবো প্রায় 1 ঘন্টা জল ভরে। তারপরে এর ভেতর থেকে যখন ওই সাবানের গন্ধটা যাবে তখন আমি জল ভরে ফ্রিজে ঢোকাবো। নয়তো দেখবে বোতল যদি এরকম থাকে না, হাতে ধরতেও কেমন একটা বাজে লাগে। বাইরের থেকে একটা মানুষ যদি আসে তাকে এই বোতলে জল খেতে দিতেও একটা কেমন বাজে লাগে। তো সেই কারণে আগে তো আমি সপ্তাহে সপ্তাহে রোববার করে এইগুলো সব কাজ করতাম বলে আমার এই বোতলগুলো খুব একটা নোংরা হতো না। এখন যেহেতু সময় পাই না, একটু নোংরা বেশিই হয়। আর ও তো একটা ছেলে মানুষও কত দিকেই বা এইগুলো চোখ দেবে, এগুলো তো একটা মেয়ের কাজ করার কথা, তাই না বলো? সমস্ত কাজকর্ম সেরে এই এখন উঠলাম, স্নান করে নিলাম একেবারে। কেন বলো তো, শরীরটা একদম ভালো লাগছে না গরমে, তো যেই কারণে মাথা টাথা ঘষে স্নান করে নিলাম, ঘর দুয়ার ঝাড়পোছ করলাম। তো তোমরা দেখতেই পারলে এখনও রান্না হয়নি। রান্না বলতে শুধু ভাতটুকু করেছি। তোমাদের দাদাভাই মাংস এনে দিয়েছে, মশলা হয়ে গেছে, মামাম করে দিয়েছে মশলা। আমি এখন শুধু মাংসটা রান্না বসাবো। আর তোমাদের দাদাভাই আসলে মাছের ডিম আছে, ওটা দিয়ে পকোড়া মতন করবে গরম গরম, ব্যাস এই হবে আজকে রান্না। শরীর আজকে ভীষণ পরিমাণে খারাপ লাগছে, ভালো লাগছে না, যেই কারণে তাড়াতাড়ি করে ঠান্ডা জল ছিল ট্যাঙ্কিতে, ঠান্ডা জল তুলেছিলাম, দিয়ে একদম ঝমঝম করে মাথা ঘষে ভালো করে স্নান করে নিয়েছি। এখন এখানে আমি আলু কাটবো মাংসটা দেওয়ার জন্য, আর পেঁয়াজ কাটবো। এই কাটাকুটিটা বাকি। তোমাদের দাদাভাই আসছে, একটু দোকানে গেছে, দোকান থেকে আসলে ও একটু হাতে হাতে করে দিতে পারবে। তার আগে একটু জল খাই, ভীষণ জোর জল তেষ্টা পেয়েছে কাজ করতে করতে না, আর জলটা খাওয়া হয়নি। চলো একটু জল খেয়ে নিই। আজকে তোমাদের দাদাভাই এখানে করছে একটা নতুন রেসিপি, তাই জন্য বললো তুমি ভিডিওটা শেয়ার করো তোমার ইউটিউব বন্ধুদের সাথে, তারাও হয়তো কোনো না কোনো একদিন এরকমভাবে রান্না করে খেলে তাদেরও ভালো লাগবে। তো আমিও মনে মনে ভাবলাম হ্যাঁ তাই হোক, তাহলে ভালোই হয় রেসিপিটা যদি শেয়ার করি। তো এখানে দেখো ডিম ফাটাচ্ছে, আর এখানে দেখো আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসবের মশলা রেডি হচ্ছে। এইটা হচ্ছে গিয়ে মাংসর জন্য, আমি যেহেতু চিকেন রান্না করব সেই কারণে। আর ওইদিকে তোমাদের দাদাভাই রান্না করছে মাছের ডিম ছিল, মাছের ডিমের আজকের একটা পকোড়া বানাবে, মানে অন্য ধরনের। আমরা যেরকম অন্যভাবে বানাই, ঘরোয়াভাবে বানাই পেঁয়াজ লঙ্কা দিয়ে খালি, ও কিন্তু সেটা করছে না। ভালো করে দেখো ইয়েটা মাখিয়ে নিচ্ছে, মাছের ডিমটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচিয়েছিল, লঙ্কা কুচিয়েছিল, সেগুলোকে দিল। দেওয়ার পরে নুন হলুদ দেবে, তারপরে দেবে হচ্ছে গিয়ে এই যে ডিমটা ফাটানো রয়েছে, এই ডিমটা কিন্তু খুব ভালো করেও ফাটিয়েছে, একটু হালকা হাতে যে ফাটিয়েছে তা কিন্তু না। আর তোমাদের দাদা ভাইয়ের এইসব মানে কি বলো তো, উটপাটাং যে রান্নাগুলো করে না, দেখি বেশ ভালোই হয়, খারাপ কিছু হয় না কিন্তু। এই দেখলে এখানে নুন দিয়ে দিল, হলুদ দিয়ে দিল, এইটাকে এখন ভালো করে নাড়বে চাড়বে। আর এখানে দিয়ে দিল যে ফাটানো একটা মুরগির ডিম ছিল সেইটা, আর এইটাকে দিয়ে এখন সুন্দর করে
ফাটাবে এটাকে, অনেকক্ষণ সময় না ফাটাবেও। এই ফাটাতে মানে ফাটানোর ওপরেই বড়াটা ভাজা হয়, জানো তো, একদম ফুলে না, মানে কি সুন্দর যে হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। এত সুন্দর খেতে হয়েছিল। আমি যখন ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম, ও তখন নাকি এইটা রান্না করেছিল। এইটা খেতে ভালো হয়েছিল বলে ও আবার আমাদেরকে আজকের করে খাওয়াচ্ছে। এই দেখো, এর মধ্যে আবার দিল একটুখানি ময়দা। আর যেহেতু দেখবে মাছের ডিমটা ফাটিয়ে নিলে একটু হালকা জলসা জলসা ভাব হয়ে যায়, যেই কারণের জন্য একটু ময়দা দিল। এখানে একটু চালের গুঁড়ো হলে ভালো হতো, তাহলে একটু ক্রাঞ্চি হতো জিনিসটা। তবুও বেশ ভালো হয়েছিল। ভালো করে দেখো ফাটিয়ে নিয়েছে, মানে একটা কিছু বোঝা যাচ্ছে না। আর এখানে দেখো একদম অনেকটা তেল দিয়েছে প্যানে, আর এইটাকে এখন ছাঁকার তেলে ভাজবেও। এত সুন্দর ফুলেছিল না, মানে এত মচমচে হয়েছিল কি বলবো। আর এখানে কিন্তু একটা একটা করেও ভাজছে না, একদম যেরকম অমলেট হয় পুরো প্যান জুড়ে ওই রকমভাবে কিন্তু ও দিয়েছে। আর দিয়েছে কিন্তু অল্পই, কিন্তু ফুলে উঠেছিল এত পরিমাণে, মনে হচ্ছে যেন কতটাই না হয়েছে। একদম পুরো যেরকম কেক হয় একদম স্পঞ্জের মতন ওই রকমভাবে হয়েছিল, জানো তো। এই দেখো, দেখতে পাচ্ছ কীরকমভাবে ফুলে উঠেছে। আর এত সুন্দরভাবে উল্টিও গেছে, একটু সাইডও ভাঙেনি। তোমাদের দাদাভাই বলছিল যে দেখো তুমি খেয়ে দেখবে কেমন লাগে। এখানে এইটা হয়ে গেছে, তা বললো যে একেবারে এই প্যানেই যখন হচ্ছে তাহলে এইগুলোকে পিস পিস করে কেটে নিই, তাহলে যে ভিতরে একটু হালকা কাঁচা ভাবটা থাকে ওইটা সেদ্ধ হয়ে যাবে। যদিও বা এটা কাটার পর দেখলাম একদমই কাঁচা ছিল না, পুরোটাই হয়ে গেছিলো। তো তারপরেও তোমাদের দাদাভাই বললো না ছোটো ছোটো করে পিস করে কেটে দিই, তাহলে তোমার সবাইকে দিতেও সুবিধা হবে। আর এই দিকে দেখো শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি, মানে দিয়ে দেবো এটা হয়ে গেলে। আর এই দেখো আমাদের জন্য রেখেছি। আর এখানে করেছিলাম চিকেন, শাশুড়ি মা আমাকে দিয়েছিল মাছের তেল, কাঁকড়া, আর দিয়েছিল পুঁই শাকের চচ্চড়ি। আজকের প্রচুর রান্নাবান্না হয়েছিল, আর খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা ওই 6:30 পৌনে 7টার মতন। মামাম একটু চা করলো, আর ওইদিকে তোমাদের দাদাভাই একটু কি করছে। তো যাই হোক, এইভাবেই আজকে শেষ